নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের স্বাগত। নীরা আর্য আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টের প্রথম ভারতীয় মহিলা গোয়েন্দা, যিনি এই দেশের জন্য কী অবদান রেখেছিলেন এবং কতটা ব্রিটিশদের পাশবিক অত্যাচার সহ্য করেছিলেন, একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখুন, তাহলেই জানতে পারবেন। তার ওপর ব্রিটিশরা কী অত্যাচার করেছিল তার বর্ণনা যদি এই ভিডিওতে শোনেন, নিশ্চয়ই আপনাদের গা শিউরে উঠবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের গল্পটা শুরু করা যাক। শত সহস্র যুবক যুবতীর তাজা রক্তের বিনিময়ে এসেছিল ভারতের স্বাধীনতা। তাদের কজনেরই বা নাম আমরা জানি, অথচ যাদের নাম জানি না তাদের অমর বলিদান ছাড়া ভারতের স্বাধীনতা প্রাপ্তি ছিল অসম্ভব। এই সমস্ত অজানা অখ্যাত বিপ্লবীরা ইতিহাসের পাতায় আজও রয়ে গেছেন উপেক্ষিত। তেমনই একজন বিপ্লবী ছিলেন নীরা আর্য, যার সম্পর্কে বিশেষ কিছু লেখা হয়নি। ছবিও ওই একটা দুটো ছাড়া বিশেষ তেমন নেই, অথচ এই বীরাঙ্গনার আত্মত্যাগের কাহিনী শুনলে শিউরে উঠতে হয়। এক নারী দেশের স্বাধীনতার জন্য কিভাবে সর্বসুখ বিসর্জন দিতে পারেন, দেশের স্বার্থে কতটা নির্মম হয়ে উঠতে পারেন, তার সবথেকে বড় উদাহরণ বুঝিয়েছিলেন বীরাঙ্গনা নীরা আর্য। বর্তমান উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকড়ায় 1902 সালের 5ই মার্চ জন্ম নিয়েছিলেন নীরা আর্য। বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেঠ ছাজ্জুমাল। ভারত জুড়ে তার ব্যবসা থাকলেও মূল কেন্দ্র ছিল কলকাতা। সেখানেই মেয়ে নীরা ও ছেলে বসন্ত কুমারকে নিয়ে থাকতেন শেঠ ছাজ্জুমাল। কলকাতাতেই শুরু হয়েছিল দুই ভাই বোনের পড়াশোনা। নীরার চোখের সামনেই একসময় কলকাতা হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু, যার প্রভাব পড়েছিল যুবতী নীরা ও দাদা বসন্তের উপর। কিন্তু স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না শেঠ ছাজ্জুমালের। ব্যবসা ও মেয়ে নীরাই ছিল তার প্রাণ। শেঠ ছাজ্জুমাল চেয়েছিলেন তারপরে ব্যবসার দায়িত্ব নিক বাংলা, হিন্দি ও ইংরেজি জানা ডাকাবুকো মেয়ে নীরা। সম্ভবত ব্যবসায়িক স্বার্থের তাগিদেই শেঠ ছাজ্জুমাল নীরার বিয়ে দিয়েছিলেন ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে, যিনি মনে করতেন দেশের যা কিছু ভালো হয়েছে বা হচ্ছে তার কৃতিত্ব ব্রিটিশদের। নীরা ছিলেন চরম জাতীয়তাবাদী। বিয়ের আগে বাবাকে লুকিয়ে দাদার সঙ্গে যোগ দিয়েছিলেন নানান আন্দোলনে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত পার্থক্য ছিল। নীরার মনে হয়েছিল বাবার কথা শুনে বিয়েটা তিনি না করলেই পারতেন, তাহলে বাঙালি যুবক যুবতীদের মতো দেশের আহ্বানে ঝাঁপিয়ে পড়তে পারতেন। তবুও বাবার মুখ চেয়ে করে চলেছিলেন ব্রিটিশ ভক্ত স্বামীর সংসার। বেশ কিছু বছর সংসার করার পর নীরা শুনেছিলেন তার দাদা বসন্ত কুমার যোগ দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে। এরপর আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেননি নীরা। দুঃসহ সংসারের বেরি পা থেকে খুলে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টে। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী সাইগাল। দক্ষিণ এশিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে 1943 সালে গড়ে উঠেছিল এই রেজিমেন্ট। ট্রেনিং ক্যাম্প ছিল সিঙ্গুর, রেঙ্গুন ও ব্যাংককে। রেজিমেন্টের ক্যাডারদের শিখতে হতো সমস্ত ধরনের আগ্নেয়াস্ত্র ও বেইনেট চালানো, মাইন পাতা, গ্রেনেড ছোঁড়া ও মার্শাল আর্ট। উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যাডেটদের পাঠানো হতো তৎকালীন বার্মার জঙ্গলে। আজাদ হিন্দ ফৌজের শক্তিশালী ছিল গোয়েন্দা বিভাগ। সেই বিভাগে ছিলেন ঝাঁসি রেজিমেন্টের ক্যাডাররাও, যার সূচনা হয়েছিল নীরা আর্যকে দিয়েই। সম্ভবত তিনিই ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গোয়েন্দা। তিনি ছাড়া গোয়েন্দা বিভাগে ছিলেন সরস্বতী রাজামণি, মান্নাবতী আর্য, দুর্গাম্মল গোর্খা ও আরও বেশ কিছু বীরাঙ্গনা।
পরবর্তী জীবনে নীরা আর্য তার আত্মকথায় অর্থাৎ 1969 সালের হিন্দু পকেট বুক প্রকাশিত, সেইখানে তিনি লিখেছিলেন তারা চুল ছেঁটে ছেলেদের পোশাক পরে বিভিন্ন কাজের আছিলায় ব্রিটিশ অফিসারদের বাড়ি ও সেনা শিবিরে প্রবেশ করতেন তথ্য সংগ্রহ করার জন্য। এরপর তথ্যগুলো পাঠানো হতো নেতাজির কাছে। কখনো কখনো তাদেরকে দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হাতবদল করা হতো। বলে দেয়া হতো কোনোভাবেই যেন নথিগুলো ব্রিটিশদের হাতে না যায়, আর ধরা পড়ার সম্ভাবনা থাকলে প্রথমে নথিগুলো পুড়িয়ে দিতে হবে, তারপর পিস্তল চালিয়ে করতে হবে আত্মহত্যা। কঠোরভাবে এই আদেশ মেনে চলতেন ঝাঁসি রেজিমেন্টের গোয়েন্দারা। একদিন সামান্য অসতর্ক হওয়ায় ব্রিটিশদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন দুর্গা মল্ল গোর্খা। আত্মহত্যা করার সুযোগটুকুও পাননি। নেতাজির হদিশ পাওয়ার জন্য দুর্গার ওপর অমানবিক অত্যাচার শুরু করেছিল ব্রিটিশরা। তাদের কবল থেকে দুর্গাকে উদ্ধার করার জন্য এক দুঃসাহসী অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন নীরা আর্য ও সরস্বতী রাজামণি। বিহন্নলা সেজে তারা ঢুকে পড়েছিলেন সেই ব্রিটিশ শিবিরে। সেখানে বন্দি করে রাখা হয়েছিল দুর্গাকে। নেচে গেয়ে ব্রিটিশ অফিসারদের বিশ্বাস অর্জন করেছিলেন এই দুই বীরাঙ্গনা, আর সুযোগ বুঝে অফিসারদের সুরার গ্লাসে মিশিয়ে দিয়েছিলেন আফিম। অফিসাররা নেশায় আচ্ছন্ন হয়ে যাওয়ার পর বন্দি দুর্গাকে শিকলমুক্ত করে তারা নিয়ে এসেছিলেন সেনা ছাউনির বাইরে। তিনজনকে দেখে ফেলেছিলেন একজন সেনা, গুলি চালিয়ে দিয়েছিল, আর গুলি লেগেছিল সরস্বতী রাজামণির পায়ে। রক্তাক্ত সরস্বতীকে নিয়ে নীরা ও দুর্গা হারিয়ে গিয়েছিলেন বিপদসংকুল অরণ্যের গভীরে। কিন্তু তারা জানতেন কিছুক্ষণ পরেই অরণ্য জুড়ে শুরু হবে চিরুনি তল্লাশি। তাই ঘন অরণ্যের মধ্যে থাকা একটি উঁচু গাছে উঠে পড়েছিলেন তারা। কয়েক ঘন্টা পরে কানে ভেসে এসেছিল ব্রিটিশ সেনাবাহিনীর জঙ্গল তোলপাড় করার আওয়াজ। কিন্তু গুলি খাওয়া এক নারী যে তার দুই সঙ্গীকে নিয়ে উঁচু গাছের ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারেন সেটা কল্পনাও করতে পারেননি ব্রিটিশরা। তাই একসময় হতাশ হয়ে ফিরে গিয়েছিল ছাউনিতে। গাছের ওপর নীরাদের কেটেছিল 3 দিন। এই 3 দিন তারা না খেয়েছিলেন, ঘুমিয়ে নিতেন পালা করে। তবে নীরা ও দুর্গার সবথেকে বেশি চিন্তা ছিল সরস্বতীকে নিয়ে, কারণ তার পায়ের ক্ষত ক্রমশ বিষিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে 3 দিন পর গাছ থেকে নেমে পড়েছিলেন তারা। দুর্গম অরণ্যে ছিল পথ হারানোর সম্ভাবনা, কিন্তু তাদের 3 জনেরই নেওয়া ছিল অরণ্য যুদ্ধের প্রশিক্ষণ। তাই তারা জানতেন অরণ্যে পথ হারালে কিভাবে হারানো পথ খুঁজে নিতে হয়। কয়েকদিন পর 3 বীরাঙ্গনা এসে পৌঁছেছিলেন আজাদ হিন্দ ফৌজের গোপন ক্যাম্পে। ঝর্নার জল ও বুনো ফল ছাড়া এই কদিন কিছুই পেটে পড়েননি তাদের। ক্যাম্পে ফেরার পর শুরু হয়েছিল সরস্বতীর চিকিৎসা। সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। এই দুঃসাহসী অভিযানের জন্য নীরা ও সরস্বতীকে পুরস্কৃত করেছিলেন নেতাজি। সরস্বতী রাজামণি হয়েছিলেন ঝাঁসি বাহিনীর লেফটেন্যান্ট, আর নীরা আর্য হয়েছিলেন ক্যাপ্টেন। স্ত্রী ঝাঁসি রেজিমেন্টে যোগ দিয়েছেন সে কথা জানতে পেরেছিলেন নীরা আর্যর স্বামী শ্রীকান্ত। খুশি হয়েছিলেন, কারণ তার ওপর ব্রিটিশ সরকার একটা গুরু দায়িত্ব দিয়েছিল, নেতাজির ওপর গোয়েন্দাগিরি করা আর সুযোগ পেলে তাকে হত্যা করা। কিন্তু কার্যত তা ছিল অসম্ভব, কারণ নেতাজি তখন দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়াতেন, ক্ষণে ক্ষণে স্থান বদলাতেন। শ্রীকান্ত বুঝেছিলেন স্ত্রী নীরাকে নজরবন্দি করলেই পৌঁছানো যাবে নেতাজির কাছে। সম্ভবত এভাবেই শ্রীকান্ত জয়শঙ্কর দাস পেয়ে গিয়েছিলেন নেতাজির খোঁজ, কারণ 1943 সালের পরপর ঘটেছিল 2টি ঘটনা, যে 2টি ঘটনার মধ্যে যোগসূত্র থাকাটা অস্বাভাবিক ছিল না। মালয় রাজার উপহার দেওয়া 12 সিলিন্ডারের গাড়িতে করে বার্মার অরণ্য পথে সফর করছিলেন নেতাজি। চালকের আসনে ছিলেন নেতাজির বিশ্বস্ত সঙ্গী ও দেহরক্ষী নিজামউদ্দিন, যাকে নেতাজি কর্নেল উপাধি দিয়েছিলেন। 2016 সালে টেলিগ্রাফ পত্রিকাতে ঘটনাটির বিবরণ দিয়েছিলেন কর্নেল নিজামউদ্দিন।
নেতাজিকে নিয়ে অরণ্যে ঘেরা পথে চালিয়ে যাচ্ছিলেন তার গাড়ি। হঠাৎ নিজামুদ্দিন লক্ষ্য করেছিলেন ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে একটি বন্দুকের নল। কেউ একজন ঝাঁপিয়ে পড়েছিল নেতাজির সামনে। 3টে বুলেটের আঘাতে নিজামুদ্দিন অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে তিনি দেখেছিলেন তার পাশে দাঁড়িয়ে আছেন নেতাজি। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল তার শরীর থেকে বুলেট বের করে দিয়েছেন। কিছুটা ভাগ্যের জোরেই সেদিন বেঁচে গিয়েছিলেন নেতাজি। তবে এরপরই ঘটেছিল দ্বিতীয় ঘটনাটি। স্বামী শ্রীকান্ত জয়শঙ্কর দাসকে বেয়নট, অনেকে যেটাকে ছুরিও বলেন, সেই দিয়ে হত্যা করেছিলেন নীরা আর্য। সম্ভবত তার কাছে আজাদ হিন্দ বাহিনীর গোয়েন্দা সূত্রের খবর এসেছিল নেতাজিকে হত্যা করার চক্রান্তের দায়িত্ব তার স্বামীকেই দিয়েছিল ব্রিটিশরা। দেশদ্রোহী স্বামীকে যোগ্য শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছিলেন নীরা। নেতাজিকে বাঁচাতে নিজের হাতেই মুছে দিয়েছিলেন নিজের সিঁথির সিঁদুর। স্বামীকে হত্যা করার সময় একটু হাত কাঁপেনি তার। এই ঘটনার পর নীরা আর্যের নাম হয়ে গিয়েছিল নীরা নাগিনী। দক্ষিণ এশিয়ার অক্ষশক্তির পরাজয়ের ফলে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল আজাদ হিন্দ ফৌজ। মিত্রশক্তির হাতে ধরা পড়েছিলেন আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সেনানী। তাদের একটি বড় অংশকে ফিরিয়ে আনা হয়েছিল ভারতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে লালকেল্লায় শুরু হয়েছিল সেনানীদের বিচার। তাদের মধ্যে ছিলেন নীরা আর্য। লালকেল্লায় বিচার চলেছিল 1945 সালের নভেম্বর থেকে 1946 সালের মে মাস পর্যন্ত। বেশিরভাগ সেনানী মুক্তি পেলেও মুক্তি পাননি নীরা। ব্রিটিশ বাহিনীর বিশ্বস্ত অফিসার শ্রীকান্ত জয়শঙ্কর দাসকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল নীরাকে। দণ্ড ঘোষণার পর নীরাকে প্রথমে পাঠানো হয়েছিল কলকাতার কারাগারে। সেখান থেকে জাহাজে করে নীরাকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামানে। তার জীবনের এই অধ্যায় পরবর্তীকালে লিখে গিয়েছিলেন নিজের আত্মকথায়। 1969 সালে আত্মকথাটি প্রকাশ করেছিলেন হিন্দু পকেট বুকস। আন্দামানের সেলুলার জেলে নীরার অভিজ্ঞতার কথা শুনলে না গা শিউরে ওঠে। ফুটতে থাকে শিরাধমনির মধ্যে ছুটতে থাকা রক্ত। কলকাতা থেকে আন্দামান সেলুলার জেলে নিয়ে যাওয়ার পর নীরা আর্যকে রাখা হয়েছিল ছোট্ট একটি কুঠুরিতে। পাশের কুঠুরিগুলিতে ছিলেন মহিলা রাজনৈতিক বন্দীরা। তারা ছিলেন মুক্ত, কিন্তু বন্য জন্তুর মতোই প্রথম দিন কুঠুরিতে বেঁধে রাখা হয়েছিল নীরাকে। গলায় বাঁধা ছিল চেন, হাতে পায়ে পরানো ছিল শেকল লাগানো বেরি। নীরাকে কিছু খেতে দেওয়া হয়নি প্রথম দিন। মাদুর কম্বলও দেওয়া হয়নি প্রথমে। কুঠুরির কনকনে ঠান্ডা মেঝেতে ঘুমিয়ে পড়েছিলেন পরিশ্রান্ত নীরা। মাঝরাতে এক প্রহরী কুঠুরিতে ঢুকে গায়ের ওপর 2টো কম্বল ছুঁড়ে দিয়ে গিয়েছিল। আন্দামান সেলুলার জেলের সকালবেলায় জুটেছিল প্রথম খাবার। খেতে দেওয়া হয়েছিল ফুটন্ত খিচুড়ি। এরপর একজন কামারকে সঙ্গে নিয়ে কুঠুরিতে ঢুকেছিলেন ব্রিটিশ জেলার। কামার কাটতে শুরু করেছিল নীরার হাতের বেরি। হাতের চামড়া কেটে উঠে এসেছিল। নীরা বুঝতে পারছিলেন ইচ্ছে করেই তাকে আঘাত করছে প্রভুভক্ত ভারতীয় কামার। তবুও যন্ত্রণা সহ্য করেছিলেন দাঁতে দাঁত চেপে। কিন্তু পায়ের বেরি কাটতে গিয়ে পায়ের হাড়ে হাতুড়ি মারতে শুরু করেছিল কামার। চিৎকার করে উঠেছিল নীরা, তুমি কি অন্ধ? পায়ে হাতুড়ি মারছ কেন? কামার অশ্লীলভাবে নীরার বুকের দিকে তাকিয়েছিল আর তারপরে বলেছিল, পায়ে কেন, দরকার হলে তোমার বুকেও হাতুড়ি মারতে পারি, তুমি কিছুই করতে পারবে না। রাগে ফুঁসতে ফুঁসতে নীরা বলেছিল, আমি জানি আমি তোমাদের কৃতদাস, তোমরা যা খুশি করতে পারো আমাকে নিয়ে। এরপর একদলা থুতু কামারের মুখে ছুঁড়ে দিয়ে নীরা বলেছিল, মেয়েদের সম্মান করতে শেখো। ঘটনাটি পাশে দাঁড়িয়ে উপভোগ করছিলেন জেলার। এইবার তিনি এগিয়ে এসে বলেছিলেন, নেতাজির কোথায় সেটা বলে দাও, আমরা তোমায় ছেড়ে দেব। ভাবলেশহীন মুখে নীরা বলেছিলেন, সারা বিশ্ব জানে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। উত্তেজিত জেলার এই শুনে বলেছিলেন, তুমি মিথ্যে কথা বলছো, সুভাষ এখনো জীবিত। মাথা উঁচু করে নীরা
সগর্বে বলেছিলেন, হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন আমার বুকে। ক্রোধে উন্মত্ত জেলার বলেছিলেন, সুভাষ বোস যদি তোমার বুকে থাকে তাহলে সেখান থেকে আমরা তাকে বের করে আনব। এরপর জেলার নীরাকে অমানসিকভাবে মারতে শুরু করেন। ছিঁড়ে দিয়েছিল তার জামা। দুহাতে নীরার দুই স্তন মুচড়ে ধরে কামারের দিকে ইশারা করেছিলেন। কামার সেই ইশারা পেয়ে তার বাক্স থেকে বের করেছিল ব্রেস্ট রিপার। নারীদের ওপর অত্যাচার করার মধ্যযুগীয় যন্ত্র ছিল এই ব্রেস্ট রিপার। সেটা দেখতে অনেকটা সাঁড়াশির মতন। যন্ত্রটা আগুনে লাল করে সেটা দিয়ে নারীদের স্তন উপড়ে নেওয়া হতো। কামার ব্রেস্ট রিপার যন্ত্রটি নীরার ডান স্তনে বসিয়ে দেয়। দুই হাতলে প্রবল চাপ দিতে শুরু করেছিল। নীরার ঘাড় দুই হাতে শক্ত করে ধরে রেখেছিল জেলার। নীরার আত্মচিৎকার সেদিন বুঝি শুনতে পেয়েছিল সেলুলার জেলে বন্দি থাকা সমস্ত কয়েদি। ব্রেস্ট রিপার দিয়ে কামার উপরে নিয়েছিল নীরার ডান স্তন। রক্তাক্ত নীরা জ্ঞান হারাবার আগে কানের পাশে শুনতে পেয়েছিলেন জেলারের হিসি হিসি কণ্ঠ, আবার মুখে মুখে তর্ক করলে অন্য বেলুনটিও উপড়ে নেওয়া হবে। ধন্যবাদ দাও কুইন ভিক্টোরিয়াকে, ব্রেস্ট রিপারটি আগুনে গরম করা ছিল না। এটাই শেষ অত্যাচার ছিল না। এর পরেও সেলুলার জেলে আরও অনেক পাশবিক অত্যাচার সহ্য করতে হয়েছিল নীরা আর্যকে। সারা শরীর হয়ে গিয়েছিল ক্ষতবিক্ষত। তবুও আহত নাগিনীর মনে ডানা মেলত একটাই স্বপ্ন, স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে সূর্য উদয় দেখবেন। নীরা আন্দামানে আসার 1 বছর পর স্বাধীন হয়েছিল ভারত। মুক্তি পেয়েছিলেন নীরা, কিন্তু তার আত্মত্যাগের সম্মান দেয়নি দেশ। অভিমানে সাধারণের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন অসাধারণ নীরা। বহু দশক পরে নীরা আর্যকে খুঁজে পাওয়া গিয়েছিল হায়দ্রাবাদের ফলকনামা এলাকায়। স্বাধীন ভারতে ফুল বেচে পেট চালাতেন তিনি। থাকতেন বস্তির এক চালা ঘরে। বস্তির লোকেরা তাকে ডাকতেন পেডাম্মা, মানে ঠাকুমা। পরবর্তীকালে তার পরিচয় জানার পর তাকে সরকারি পেনশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন নীরা। অবশেষে সকলের অলক্ষ্যে 1998 সালের 26শে জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে প্রয়াত হয়েছিলেন 96 বছরের বীরাঙ্গনা নীরা আর্য। না, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য তার হয়নি, জোটেনি গান স্যালুট। এক সহৃদয় সাংবাদিক তার শেষকৃত্য করেছিলেন। তিনিই দিয়েছিলেন ফুলের মালা, ফেলেছিলেন দুফোঁটা চোখের জল। মৃত্যুর কয়েক বছর আগে যে কুঁড়ে ঘরে নীরা থাকতেন সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেটি দাঁড়িয়েছিল সরকারি জমির ওপর। সেদিনই নীরা বুঝতে পেরেছিলেন যে মাটির জন্য তিনি রক্ত ঝরিয়েছিলেন সেই মাটি আদেও তার নিজের ছিল না। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।